আজকে আমরা করতেছি রোমান্টিক পিরিয়ডের দ্বিতীয় যে প্রমিনেন্ট কবি, তিনি হচ্ছেন স্যামুয়েল টেইলর কোলরিজ। তাকে আমরা দেখতে পাচ্ছি। স্যামুয়েল টেইলর কোলরিজকে বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। তো ন্যাচারালিজম অর্থ হচ্ছে প্রকৃতিতে আমরা চোখ খুলে যাহা দেখি, গাছ, নদী, নালা, বন, জঙ্গল, পাহাড়, পর্বত, সমুদ্র যা দেখি এগুলো হচ্ছে নেচার। আর এগুলোকে চিন্তা করে অদ্ভুত এবং আধ্যাত্মিক জিনিস যখন তোমার ব্রেনে আসবে, সেটাকে বলা হয় সুপার নেচার। নেচারকে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু সুপার নেচারের কোনো ছবি তোলা যায় না। যেমন জিন, ভূত, এই জিনিসগুলো আমরা কেউ কখনো ছবি তুলতে পারিনি। এগুলো হচ্ছে যে মানুষের কল্পনার জগতে ভাসে। এই স্যামুয়েল টেইলর কোলরিজ, তিনি সুপার ন্যাচারালিজম নিয়ে কবিতা লিখছেন। তিনি পোয়েট অফ সুপার ন্যাচারাল, এই জন্যই তাকে বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারালিজম। আমরা তার একটা সেটা হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। দ্য রাইম, এটা অনেক অর্থ আছে। রাইম অর্থ হচ্ছে ক্ষুদ্র উম, জল বা কণা, হ্যাঁ, শিশির বিন্দু। অথবা অথবা হতে পারে এটা একটা গল্প। অফ এনশিয়েন্ট মেরিনার, এনশিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, বৃদ্ধ। এক মেরিনার অর্থ হচ্ছে কোনো এক বৃদ্ধ নাবিকের গল্প। সেই গল্পের গল্প হলেও এটা লেখা হয়েছে কিন্তু কবিতার স্টাইলে। আর এই কবিতার মধ্যে তিনি দেখিয়েছেন একজন মেরিনার, একজন নাবিক। তিনি সমুদ্রে তার জাহাজ, ভালো পথে জাহাজ চলতেছে, সে কিন্তু হচ্ছে নাবিকদের মধ্যে তোমার হচ্ছে যে ক্যাপ্টেন আর কি। তো সে একদিন হুট করে বিনা কারণে তার জাহাজে একটা আলবাট্রস পাখি এসেছিল। সে একেবারে বিনা কারণে আলবাট্রস পাখিটাকে একটা হাতের কাছে একটি লাঠি দিয়ে মেরে জোর উপরে মারছে এবং পাখিটা মারা গেছে। সে পাখিটাকে না খাওয়ার জন্য মেরেছে, না কোনো কারণে মেরেছে, জাস্ট এমনি মেরেছে। এই যে পাখিটাকে মারলো বিনা কারণে মারলো, পাখিটা তো হচ্ছে নেচারের একটা অংশ। এর পরবর্তীতে প্রকৃতি, এই নেচার, এই আমাদের মেরিনারকে, মানে সেই বৃদ্ধ নাবিকের জীবনে ভয়াবহ পরিণতি এসেছিল তার পরস্মৃতিতে, এবং তার হচ্ছে যে পরিণাম কি এসেছিল আমরা দেখেছি। ওই জাহাজে এক এক করে 200 জনেরও অধিক নাবিক মারা গেছে। এবং সর্বশেষ এই জাহাজটা মাঝ সমুদ্রে গিয়ে থেমেছিল। এবং চারদিকে সে এক সপ্তাহের চেয়ে অধিক সময় সে পানিবিহীন ছিল, এবং এই কারণে একটা সময় সে তোমার হচ্ছে যে মৃত অবস্থা হয়ে যায়। এই যে প্রকৃতিকে যে সে হত্যা করলো, প্রকৃতির একটি অংশ আলবাট্রস পাখিটিকে যে হত্যা করলো, এটার পরিণাম সে ভোগ করলো। এবং সে যখন এই মেরিনার যখন এই আমরা যদি বলি জাহাজের ক্যাপ্টেন যখন তোমার একেবারেই হচ্ছে মৃত সজ্জায়, সে তখন তার চোখে ভৌতিক বিভিন্ন জিনিস দেখতে পায়। সে দেখতে পায় একটা ভৌতিক জাহাজ, সে দেখতে পায় আজরাইল আসতেছে। এই যে ভৌতিক জিনিসগুলো দেখে, এগুলো হচ্ছে সুপার ন্যাচারালিটি মেথড। এগুলো কিন্তু আমরা সাধারণ মানুষ দেখতে পাই না। এগুলো হয়তো ব্রেনে অথবা মানুষ কাল্পনিক জগতে, কিন্তু হচ্ছে এই জিনিসগুলো একটু আধ্যাত্মিক জিনিস, এগুলো দেখতে পাই। এই জন্য আমি আমাদের এই লেখাটা যিনি লিখেছেন, তিনি হচ্ছেন স্যামুয়েল টেলর কোলরিজ। তিনি হচ্ছেন পোয়েট অফ সুপার ন্যাচারাল। এবার আসো, লাল অংশ দিয়ে দেখো লেখা আছে আফিমিটার। দেখো আফিমিটার, এই যে আফিমিটার, আফিমিটার হচ্ছে তোমার আহ যে আফিম সেবন করে, আফিমিটার আফিম সেবন করে। তো আফিমিটার পোয়েটিক সুপার নারেল, আফিমিটার, আফিমিটার যে আফিম খায়। আফিম কি ডান পাশে দেখো আমরা দেখতে পাচ্ছি আফিম এক ধরনের, আফিম হচ্ছে তোমার এক ধরনের মাদক। এই মাদক তোমার হচ্ছে যে উনি এটা হচ্ছে সেবন করতেন, এই জন্য ওনাকে আফিমিটার রাইটারও বলা হয়। আবার ওনাকে বলা হয় লেক পোয়েট, যেহেতু উনি লেকে, প্রকৃতির পাশে, হ্রদের পাশে, নদীর পাশে থাকতেন, এই জন্য ওনাকে সময় কাটাতেন, সেই জন্য ওনাকে লেক পোয়েট বলে। এবং আমরা দেখতে পাই যে ওয়ার্ডসওয়ার্থকেও কিন্তু লেক পোয়েট বলা হয়।
যাই হোক, তার পোয়েমস এর মধ্যে আমরা দেখতে পেয়েছি দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, যেখানে তিনি প্রকৃতির প্রতিশোধ, দ্য পানিশমেন্ট, হ্যাঁ, দ্য পানিশমেন্ট অফ নেচার, প্রকৃতির যে প্রতিশোধ সেটা আমরা দেখতে পাই। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা একটা ছোটবেলায় শুনেছি যে সৃষ্টিতে সৃষ্টি সৃষ্টিকে সেবা করেছে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এমন একটা কথা শুনি যে, যে আল্লাহ সৃষ্টিকে সেবা করে সে আল্লাহকে সেবা করে। অর্থাৎ প্রকৃতির কোনো কিছু বিনা প্রয়োজনে ক্ষতি করলে তুমি তার ফল ভোগ করবে, ভালো কাজ করলে ভালো রিওয়ার্ড পাবে, খারাপ কাজ করলে খারাপ রিওয়ার্ড পাবে। এরপরে আসো দ্বিতীয় যে কবিতাটা কুবলা খান, এটাও তোমরা পড়তে, তোমাদের আছে, তোমরা পড়তে হবে কুবলা খান। এই কুবলা খান হচ্ছে একটি কাল্পনিক তোমার হচ্ছে যে সাম্রাজ্য, একটা রাজা সাম্রাজ্য স্থাপন করেন। সেই কাল্পনিক সাম্রাজ্যের প্রকৃতির বর্ণনা, সেই সাম্রাজ্যের বাগানের বর্ণনা, আহ যেটাকে আমরা বলি প্রকৃতির নেচারের বর্ণনা সেখানে আমরা দেখতে পাই। এরপরে আছে বায়োগ্রাফিক্যাল লিটারেরিয়া। তোমরা সবাই জানো যে ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দুজনে মিলে যে যে লিরিক্যাল ব্যালেডস নামে একটা কাব্যগ্রন্থের মধ্যে কবিতা লিখেছিলেন, সেই কবিতার মধ্যে প্রিফেস প্রবন্ধটা লিখেছিলেন কে বলো তো, এটা কি বলতে পারো? আমরা গত ক্লাসে বলেছিলাম প্রিফেস মানে মুখবন্ধ, অর্থাৎ মুখবন্ধটা লিখেছিলেন, কে লিখেছিলেন? স্টিকুলবিজ। হয় নাই, মুখবন্ধ তো লিখেছিলেন ওয়ার্ডসওয়ার্থ। প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালেন্স, ওইটার মুখবন্ধ লিখেছিলেন ওয়ার্ডসওয়ার্থ 1798 সালে। এবং সেই 1798 সালটাই হয়ে যায় রোমান্টিক যুগের বিগিনিং পিরিয়ড। যাই হোক, এই স্যামুয়েল টেইলর কোলরিজ তিনি সেই প্রিফেসের মতো করে আরেকটা প্রিফেস লেখেন, সেটা অন্য আলাদা বইয়ে, সেটার নাম তিনি লিখেছেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া লিটারেরিয়া জিনিসটা আসলে কি? ওয়ার্ডসওয়ার্থ যেমন বলেছেন যে তার প্রিফেসে যে আজ থেকে কবিতা হবে সাধারণ মানুষের, কবিতা হবে সাধারণ মানুষের মুখের ভাষা, সাধারণ মানুষের বিষয়বস্তু, কিংবা কবির নিজের জীবনকাল, নিজের জীবনে যেটা ভালো লাগে খারাপ লাগে, নিজের অনুভূতি ফিলিংস ইমোশন, মানে কবিতা কেমন হওয়া উচিত তার ব্যাখ্যা দিয়েছেন ওয়ার্ডসওয়ার্থ। ঠিক তেমনি স্যামুয়েল টেলর কলিজও কবিতা কেমন হওয়া উচিত তার বন্ধুর থেকে, মানে তিনি আর বন্ধুর কথা কিছু বন্ধুর কাছ থেকে বের হয়ে তিনি নিজে লিখে ফেলেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, মানে কবিতা কেমন হওয়া উচিত। তোমরা মনে করো না যে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া হচ্ছে একটি কবিতার সম্পাদন, এটা হচ্ছে কবিতা কেমন হওয়া উচিত, সাহিত্য কেমন হওয়া উচিত, সেটা নিয়ে তিনি তার জ্ঞান গর্ব আলোচনা করেছেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। এছাড়াও তিনি যে আর একটা অন্য মানে আলাদা একটা কবিতা লিখেছেন, সেটার নাম হচ্ছে ক্রিস্টাগল। এছাড়াও লিখেছেন ডিজেকশন। হ্যাঁ, ও আমি, উনি তো লিখেছেন অনেক কবিতা, এখানে 5টা কবিতার নাম দিলাম যেটা চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময় আসে, আর আমাদের যারা ইংলিশে অনার্স করি আমাদের সেকেন্ড ইয়ারের শর্ট কোশ্চেনে আসবে। তাছাড়া আমরা যখন রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনের খুব লেখা নেই না আমাদের পাঠ্যপুস্তকের অংশ। তাহলে বলো স্যামুয়েল টেইলর কোলরিজকে আমরা কি কবি বলবো? লেক পাওয়ার সুপার ন্যাচারালিজম আপিমিটার। ঠিক আছে, তাহলে এবার চলো একটু পরে পেয়ে যাই, দেখো দেখো। আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে বা এই স্যামুয়েল টেলর কলেজের দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এটা কাহিনীটা বলেছি যে শেষ মুহূর্তে আমরা মানে মাঝামাঝি সময় দেখেছি মেরিনার যখন করুণ অবস্থা, তার সকল নাবিক মারা যায়, সে একা তাকে বাঁচিয়ে রাখে। অনেকে হয়তো বলবে যে স্যার, অপরাধ করলো মেরিনার কিন্তু শাস্তিটা কেন অন্যরা পেল? এর কারণ হচ্ছে কেউ যখন মরে যায়, মরে গেলে তো তার শাস্তি শেষ, কিন্তু সে যখন ধুকে ধুকে মরবে, তার চারপাশে কষ্টগুলো দেখবে, তখন তার প্রপার পানিশমেন্ট হবে। সেই জন্যই তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ওই দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনারে 3টা বিখ্যাত কোটেশন। এখানে প্রথম কোটেশন হচ্ছে হি প্রেইড বেস্ট ও লাভেড বেস্ট অল থিংস বথ গ্রেট এন্ড স্মল। অর্থ হচ্ছে হি প্রেইড বেস্ট, সেই হচ্ছে সৃষ্টি মানে সেই হচ্ছে সবচেয়ে বড় হুজুর, সেই হচ্ছে সবচেয়ে বড় তোমার হচ্ছে যে ধর্ম পালনকারী, যে সবাইকে ভালোবাসে, পৃথিবীর বড় হোক ছোট হোক, মানে হচ্ছে সেই ব্যক্তি সবচেয়ে বড় ঈশ্বরের বা এটা কি বলবো আমরা, মানে প্রার্থনাকারী, যে সৃষ্টির সকল সৃষ্টিকে ভালোবাসে, সেই সৃষ্টিতে ছোট প্রাণী হোক বা বড় প্রাণী হোক, পাখি হোক বা পশু হোক, যে সকল সৃষ্টিকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, সেই হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রার্থনাকারী। হ্যাঁ,
এরপরে আমরা দেখতে পাই যে 2 নম্বরে লেখা আছে অ্যালোন অ্যালোন অল অ্যালোন অ্যালোন অনেক ওয়াইড ওয়াইড সি, অর্থ হচ্ছে সাগর সাগর, চারদিকে বড় সাগর, আমি তার মাঝে একা, বড় একা, বড় একা। আমরা যখন দেখতে পাই যে মেরিনার, যে এনশিয়েন্ট মেরিনার, তার চারপাশে সকল নাবিক মারা যায়, তখন সে মহাসমুদ্রে এই বড় জাহাজে একা একা। আর একা একা এইভাবে থাকার হতাশা কষ্ট আমরা তো সবাই বুঝি। তো সেই জন্য সে সময় তিনি এই কথাটা বলেছিলেন। তিনি আরো বলেছিলেন ওয়াটার ওয়াটার এভরিওয়্যার বাট নট এ ড্রপ টু ড্রিঙ্ক, কিন্তু এক ফোঁটা পানি নাই খাওয়ার, যদিও চারদিকে শুধু পানি আর পানি। আমরা জানি সমুদ্রের পানি অনেক লবণাক্ত, এবং এই পানি খেলে সাথে সাথে তোমার ডায়রিয়া হয়ে যাবে এবং মৃত্যুর সংখ্যা করে যাবে, সেই জন্য এই পানি খাওয়া যায় না। তখন আমরা বুঝতে পারি যে খুব কষ্ট থেকে মেরিনার বলেছিলেন যে চারদিকে এত পানি কিন্তু আমার এত তৃষ্ণা, কিন্তু একটা ফোঁটা পানি খাওয়ার পানি নেই। এটা কষ্ট। তাহলে এগুলো হচ্ছে পানিশমেন্ট, এগুলো পানিশমেন্ট। এই পানিশমেন্টটা কেন পাইছে আমরা, আমরা কি বলতে পারি কেন এই পানিশমেন্টটা পাইছে মেরিনার? প্রকৃতির সাথে। বিট্রে করেছে। হ্যাঁ। তো আমরা এই যে 3টা কোটেশন, বিখ্যাত কোটেশন, এটা আমাদের অনার্স সেকেন্ড ইয়ারে আমরা যদি বলি, আমাদের কিন্তু এক্সপ্লেনেশন, ব্রিফ শর্ট কোশ্চেন এক্সপ্লেনেশন হিসেবে আসে এইগুলো। আর হচ্ছে যে যারা বিসিএস দিব বা চাকরি পরীক্ষা দিব, আমাদের তো এগুলো কোটেশন হিসেবে আসে যে এটা এই বাণীটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যান, কে লিখেছেন? এটা লিখেছেন হচ্ছে স্যামুয়েল টেলর পলিস। আমরা এটা অবশ্যই জানতে হবে। এরপরে আসো, যেমন আমি যে বললাম এখন আসলে এগুলো আসে কি। দেখো 38তম বিসিএস আসছে অ্যালোন অ্যালোন অল অ্যালোন 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 অফ এ ওয়াইড ওয়াইড সি। কোথা থেকে নেওয়া হয়েছে এটা বলো তো? দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো ঠিক আছে, এবার আসো, যেটা দেয়া আছে যে অ্যালোন অ্যালোন অল অল অ্যালোন অ্যালোন অফ এ ওয়াইড ওয়াইড সি, এটা হচ্ছে তোমার দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। হি প্রেইড বেস্ট ও লাভেদ বেস্ট অল থিংস বোথ গ্রেট এন্ড স্মল, দিস এক্সট্রাক্ট, এই অংশটুকু ধৃতিটুকু ইজ কোটেড, নেওয়া হচ্ছে ফ্রম দ্য পোয়েম অফ, কোন পোয়েম থেকে? ফ্রম দ্য পোয়েম অফ, কার কবিতা থেকে নেওয়া হয়েছে বলো তো? এসটি কোল্ডিস। ওয়াটার ওয়াটার এভরিহোয়ার বাট নট এ ড্রপ অফ ওয়াটার টু ড্রিঙ্ক, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কে কোল্ডিস। দাও, দিয়ে দাও, আমার নাম দিয়ে দাও। এরপরে আসো, হ্যাঁ হু রোড বায়োগ্রাফিয়া লিটারেরি, কে লিখেছে বায়োগ্রাফিয়া লিটারেরিয়া? এসটি কোল্ডিস। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান ইজ কি, এটা কি? ইট ইজ এ ভার্স বাই কোলরিজ। ভার্স মানে হচ্ছে কবিতা, এটা একটা কবিতা সেমিনারের কবিতা। এই হচ্ছে এবার আসো, তোমাদেরকে বলবো যে আরেকজন বিখ্যাত রোমান্টিক কবি, তোমরা জানো যে আমাদের কম্পিউটার জগতে প্রথম যে মহিলা আহ প্রোগ্রামার, তার নাম কি তোমরা জানো? তার নাম কি? লাভলেস না কি জানি, লাভলেস আডা, এটা। তিনি আহ, সেই মানে প্রথম মহিলা যে প্রোগ্রামার কম্পিউটারে, তারই বাবা হচ্ছে লর্ড বায়রন। তার নাম হচ্ছে লর্ড বায়রন, অথবা হচ্ছে জর্জ, জর্জ গর্ডন লর্ড বায়রন। তিনি হচ্ছে বিদ্রোহী কবি। হ্যাঁ, হ্যাঁ, বিদ্রোহী কবি, রেবেল পোয়েট। এবার আসো, এই ব্যক্তি যাকে দেখতে পাচ্ছ, পৃথিবীর ইতিহাসে আমরা অনেকে বলে যে ভালোবাসা 2 প্রকার। একটা হচ্ছে আমরা যদি বলি যে শারীরিক ভালোবাসা, আরেকটা হচ্ছে তোমার কি বলে এটাকে, মানব মানে সত্যিকারের ভালোবাসা। তো এই ভালোবাসা যে 2 প্রকার, এটাকে 2 ভাগে ভাগ করেছেন তিনি। তার নামে একটা ভালোবাসা, এটা হচ্ছে একটা যেটা দৈহিক ভালোবাসার উপর গুরুত্ব দেয়, সেটা হচ্ছে যে সেটাকে বলা হয় বায়রোনিক লাভ। হ্যাঁ, বায়রোনিক লাভ, আমার কথা কি শুনতে পাচ্ছ?
তো এটা হচ্ছে জি স্যার। লর্ড বায়রন, এই আমাদের পোয়েট। লর্ড বায়রন থেকে এসেছে বায়রনিক লাভ। আর আরেকটা হচ্ছে তোমার প্লেটোনিক লাভ। প্লেটোনিক লাভ হচ্ছে মনের ভালোবাসা। প্লেটো থেকে এসেছে প্লেটোনিক লাভ, আর বায়রন থেকে এসেছে বায়রনিক লাভ। এবং এই বায়রনিক লাভ কেন আমরা যাকে দেখি যে তার পা কিন্তু, যে কবি, কবির কিন্তু উনি কিন্তু একটা পায়ে কিন্তু সমস্যা আছে, উনি কিন্তু হাতে ঠিকভাবে পারেন। তারপরে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন শুনতাম যে এই লর্ড বায়রন he had relationships with almost more than 200 females। বুঝতে পারছো? 200 ফিমেল, মানে ফিমেলের সাথে তার ভালোবাসা ছিল। তাহলে দেখো এইখান থেকে আসলে বায়রনিক লাভ। তবে তার মানে এটা না যে কবি মানুষকে খারাপ কিছু শিখাতে চেয়েছেন বা এটা না। এখান থেকে উনি ওনার জীবনী থেকে, উনি ওনার সাহিত্যকর্ম দিয়ে এই সমাজের বিভিন্ন রকমের ভণ্ডামি গুলো তিনি তুলে ধরেছেন। ইভেন তিনি বায়রনিক লাভটাকে তিনি তুলে ধরেছেন, যে এগুলো আসলে সমাজে আমরা দেখতে পাই। যেটা যেমন লর্ড বায়রন, তিনি তার জীবনী, তার নিজের জীবন থেকেই, এটা ওয়ান কাইন্ড অফ বায়োগ্রাফি, জীবনের ঘটনাগুলো নিয়েই তিনি একটা কবিতা, বড় ধরনের একটা কবিতা লিখেছেন, সেটার নাম হচ্ছে ডন জুয়ান। হ্যাঁ, লর্ড বায়রন তিনি তার জীবনী নিয়েই একটা কবিতা লিখেছেন, যেটার নাম হচ্ছে ডন জুয়ান। এটা তোমাদের আছে তো নাকি? এটা তোমাদের আছে। আমাদের ইংরেজি দ্বিতীয়, তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে এটা কিন্তু, এই কবিতাটা তোমাদেরকে পড়তে হবে। মজার কথা, জি স্যার আছে। মজার ব্যাপার একটা কথা শোনো। এপিক লেখা আছে, এপিক স্যাটায়ার। স্যাটায়ার মানে খুব ব্যঙ্গ। ব্যঙ্গ মানে কি? আজকাল সমাজে যে আমরা দেখতে পাই যে এক্সট্রা ম্যারিটাল লাভ, এক্সট্রা ম্যারিটাল, হ্যাঁ, কিংবা হচ্ছে যে এই যে যেটাকে বলা হয়, আরেকটা কি বলা হয়, পরকীয়া, এই যে সমাজের মানুষের এই জিনিসগুলো না তিনি সুন্দর করে ডন জোয়ান এই কবিতার মধ্যে বিভিন্ন কাহিনীর মধ্যে দিয়ে তিনি দেখাই দিয়েছেন। দেখাই দিয়ে আসলে তিনি এটাকে স্যাটায়ার করছেন এই মানুষের ভণ্ডামি চরিত্রকে। যদিও আমি আবার বলি, যদিও তিনিও কিন্তু এই একই লোকের একই পাপে পাপী, এবং তিনি এটাকে দিয়েছেন এপিক, মহাকাব্য। অথচ আমরা জানি মহাকাব্য হতে হলে পৃথিবীর ইতিহাসে যারা দেশের জন্য মারা গেছেন, যুদ্ধ করেছেন, সেগুলোকে নিয়ে মহাকাব্য হয়। প্রেম নিয়ে কখনো মহাকাব্য হয় না। কিন্তু উনি এটা একে বলছেন এটা মহাকাব্য। হ্যাঁ, তো সেটাও বলবো কেন তিনি মহাকাব্য বলেছেন। এটা আমরা পড়তে যাবো ডন জুয়ান। এখন আসো, ডন জুয়ান যখন বললাম একটু পড়ি। ডন জুয়ান হচ্ছে এমন একটা চরিত্র যার বয়স হচ্ছে তোমার সম্ভবত 16 বছর। ডন জুয়ান যাতে খারাপ না হয়, সে যাতে খারাপ ছেলেদের সাথে মিশে বাজে অধিকারী না, সেজন্য ডন জুয়ানের জন্য একটা শিক্ষক রাখা হয়। এবং ডন জুয়ানের মা তাকে কখনোই স্কুলে ঢুকতে দেয় না। কিন্তু এই 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 যে তাকে যে রেস্ট্রিকশনের মধ্যে রাখা হলো, বাই দ্য ওয়ে, সে কিন্তু যেটা হওয়ার কথা তার চেয়ে তার নেগেটিভ ইফেক্টটা বেশি হলো। সে দেখা গেল তার যে আহ, তার 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 হচ্ছে যে তোমার বাসায় যে বইগুলো রাখা হতো, বইয়ের মধ্যে যে মেয়েদের ছবিগুলো, সেই ছবিগুলো পর্যন্ত তোমার বিভিন্ন আহ পাতা দিয়ে বা কষ্টের দিয়ে, এগুলো দিয়ে তোমার সে ঢেকে রাখতো, যাতে করে ছেলে যাতে খারাপ হয়। কিন্তু আমরা দেখতে পাই ছেলে খারাপ যা হওয়া সবচেয়ে বেশি খারাপ হয়ে যায়। এবং লোকজন দেখা যায় যে তার যে, আমরা যদি সাইফ আলী খানকে চিনি, সাইফ আলী খান যে তার, সে কিন্তু তার প্রথম বিবাহ কিন্তু তার তার মায়ের বান্ধবীর সাথে বিয়ে হয়েছে। তার মায়ের যে বান্ধবী সাইফ আলী খান, আমাদের যে বলিউডের আমরা যে হিরো বলি, তার মায়ের বান্ধবী যে অমৃতা রাও সম্ভবত, আমি নামটা ভুলে গেছি, জানি না। প্রথম হাজবেন্ড ওয়াইফ সাইফ আলী খানের পর এখন তো হচ্ছে কারিনা কাপুর, তার প্রথম ওয়াইফ ছিল যিনি, সে হচ্ছে তার মায়ের বান্ধবী। আমাদের এই যাকে দেখতে পাচ্ছি লর্ড ব্রায়ন, তারও কিন্তু একই সমস্যা। সেও কিন্তু এত, তাকে ভালো রাখার জন্য এত কিছু করে, কিন্তু সে তার মায়ের বান্ধবীর সাথে প্রেম করে। শুধু তাই না, আমরা দেখতে পাই যে তার জন জোয়ানের জন জন জোয়ানের বাবা মার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। আরো বহু কাহিনী আমরা যখন পড়তে যাবো ডন জোয়ান, তখন আমরা বিস্তারিত আলোচনা করবো, পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো, ক্যারেক্টার বাই ক্যারেক্টার আলোচনা করবো। তবে মনে রাখবো, ডন জুয়ানের কাহিনীর অধিকাংশ কাহিনীটি হচ্ছে কবির নিজের কাহিনী, নিজের নিজের জীবনের সাথে মিলে যায়। যাই হোক, আমাদের দ্বিতীয় যে একটু তোমার হচ্ছে যে এলিজি টাইপের কবিতা, সেটা হচ্ছে চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ। থার্ড কবিতাটা গুরুত্বপূর্ণ, এ ভিশন অফ জাজমেন্ট। তারপর আমরা দেখতে পাই হ্যাভেন এন্ড আর্থ। এই কবিতাগুলো, চারটা কবিতা একটু বিখ্যাত কবিতা ওনার। তার মধ্যে সবচেয়ে বেশি বিখ্যাত যেটা, সেটা হচ্ছে ডন জুয়ান। সেটা আমরা অবশ্যই পরে বিশদ আলোচনা করবো, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা ডন জুয়ান, তারপর হচ্ছে যে সাইড হ্যারল্ডস পিলগ্রিমেজ, এ ভিশন অফ জাজমেন্ট, আর হচ্ছে হ্যাভেন এন্ড আর্থ। এই হচ্ছে লর্ড বায়রন কবিতা।
এবার আসো, লর্ড বায়রনের বিখ্যাত বাণী আছে। এই বাণীগুলো আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এই বাণীগুলো আমাদের এক্সপ্লেনেশন হিসেবে আসতে পারে, অথবা এই বাণীগুলো আমাদের এর বিভিন্ন রকমের চাকরির পরীক্ষায় বলো, বিভিন্ন রকমের অ্যাডমিশন টেস্টে বলো, অ্যাডমিশন টেস্ট আর নাই তোমাদের সামনে, হ্যাঁ এগুলো আসে। হ্যাঁ, যেমন একটা কথা বলছে যে ম্যাথস এন্ড সায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড। পাঠাইছি। ম্যাথস অন হ্যাঁ, সায়েন্স পাঠাইছি তো। দ্য ওরাকল অফ গড, এটা বলতে পারো, এটার অর্থ কি? ম্যাথস অন সায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড, বলতে পারো? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার আপনার ওইখানে কে খালি কথা কইতেছে, এটা লাই একটু শুনতে সমস্যা। আচ্ছা, এখন তো শুনতে পাচ্ছ। ম্যাথস অন সায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড, এটার অর্থ কি? আচ্ছা আমি বলি, মানুষের বিবেক, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, মানুষের বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। ওরাকল অফ গড মানে গডের কথা। মানে তোমার বিবেকে যেটা বলবে বুঝবা ওটা সৃষ্টিকর্তার কথা। তুমি যদি খারাপ কাজ করো, চুরি করো, দেখবা তোমার বিবেকে বলবে, তোমার বিবেক বলবে চুরিটা খারাপ। তাহলে বিবেক কখনো মানুষকে খারাপ দিকে পরিচালনা করে না, বিবেক তোমাকে সারাক্ষণ সতর্ক করবে কিন্তু আমরা খারাপ কাজ করি। তাহলে বিবেক হচ্ছে শ্রেষ্ঠ আদালত। এরপর হচ্ছে ম্যানস লাভ অফ এ ম্যানস লাইফ। মানুষের জীবনে ভালোবাসা, ছেলে মানুষের জীবনে, ছেলে মানুষ আমি আবার বলি, পুরুষ মানুষের জীবনে ভালোবাসাটা হচ্ছে এ থিং পার্ট। এ থিং মানে একটি অংশ, অফ এ থিং এ পার্ট, বিচ্ছিন্ন একটা অংশ। আমরা যেমন ছেলে মানুষ যেমন সকালবেলা ভাত খায়, ঘুম যায়, দুপুর বেলা হচ্ছে যে ঘুরে কারে, বিকেলে খেলাধুলা করে, রাতে আড্ডা দেয়, ঠিক তেমনি ছেলে মানুষের জীবনে ভালোবাসা হচ্ছে জীবনের একটা অংশ। কিন্তু একটা মেয়ের জীবনে এটা হচ্ছে তার পূর্ব অস্তিত্ব। বাট দিস ইজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, এটা হচ্ছে একটা মেয়ের পুরো জীবনের অস্তিত্ব। আমরা এই কথাটা যখন ডন জুয়ান পড়বো, তখন আমরা ডন জুয়ানের মধ্যে এই কথাটা আমরা পাবো। হ্যাঁ বলবে মেয়েটা, আমরা দেখতে পাবো ডন জুয়ান ওই যে সে যে তার মায়ের বান্ধবীর সাথে প্রেম করছে, এতে করে পরবর্তীতে যখন এটা জনসম্মুখে চলে আসে, ডন জুয়ানের শাস্তি কি শাস্তি? সে জাস্ট বিদেশে তাকে পাঠাইতে পড়ালেখা করার জন্য, এটা তো কোনো শাস্তি নেই, এটা তো ওয়ান কাইন্ড অফ রিওয়ার্ড। কিন্তু ওই মহিলাটাকে সারা জীবনের জন্য তাকে পাঠাই দেওয়া হয় একটা হচ্ছে ঘোষণালয়, যেখানে আর কখনো সে বিয়ে করতে পারবে না। কারণ কি, এবং সে নিজেও স্বীকার করে নিয়েছে, সে মনে করে যে এই ছেলেকে ভালোবেসে সে তার বাকি জীবন কাটায় দিতে পারবে। কিন্তু আমরা জানি একটা ছেলের জীবনে কিন্তু সে আজকে একটা বিয়ে করলো, আরেকটা বিয়ে করলো, আরেকটা প্রেম করলো। এই জন্যই কবি বলেছেন ম্যানস লাভ অফ ম্যানস লাইফ, মানুষের জীবন, ছেলে মানুষের জীবনে ভালোবাসাটা হলো একটা অংশ, কিন্তু মেয়ে মানুষের জীবনে ভালোবাসাটা পুরো অংশ। এবার আসো, তৃতীয় যে কোটেশনটা, এই কোটেশনটা হচ্ছে অল ট্রাজেডিজ আর ফিনিশড বাই এ ডেথ। পৃথিবীর সকল মানে কষ্টের সিনেমায় শেষ হয় কি দিয়ে? মৃত্যু দিয়ে। ট্রাজেডি মানে কষ্ট, মৃত্যু দিয়েই ট্রাজেডি সমাপ্তি ঘটে, আমরা এটা জানি। হ্যাঁ, আর অল কমেডি শেষে কি দিয়ে? ম্যারেজ দিয়ে, বিয়ে দিয়ে। দেখো না বাংলা সিনেমা যেটা খুব শেষে বিয়ে শাদী হয়, এটা হচ্ছে কমেডি। আর যে শেষে যে মারা যায় সেটা ট্রাজেডি। আমরা কয়েকদিন আগে আমরা দেখেছি যে ওকে দেখো, অল ট্রাজেডিজ আর আমরা অল ট্রাজেডিজ আর ফিনিশড বাই এ ডেথ, আমরা জানি যে সকল ট্রাজেডি শেষের মৃত্যু দিয়ে। আমরা কয়েকদিন আগে দেখেছি ওই যে চাচা হেনা কোথায়, তো প্রেমের সমাধিতে আমরা দেখেছি হয়তো শেষে, আমি জানি না শেষে গিয়ে বাপ্পারা মারা যায় কিনা, যদি মারা যায় তাহলে এটা একটা ট্রাজেডি আর কি। আর লাস্টে, সবার লাস্টে যে কোটেশনটা, যেটা বিখ্যাত বাণী, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। এই কথাটা একটু অদ্ভুত, এই কথাটার মহত্ব এটা বিশদ বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন, সত্য গল্পের চেয়েও বিস্ময়কর। মানে এটাকে বললো যে একটা গল্প দিয়ে তোমাকে যেমন আহ, তোমার মধ্যে যেমন আবেগ অনুভূতি তৈরি করা হয় এটা সাজানো গল্প দিয়ে, সত্য কিন্তু তার চেয়েও বেশি স্ট্রেঞ্জার, সত্য তার চেয়েও বেশি রোমান্টিক, সত্য তার চেয়েও বেশি সত্য। দেখ এটা আমরা পরে আলোচনা করি।
তো এখানে যদি গুরুত্বপূর্ণ বলো, এক নাম্বার ম্যানস ফ্রম সায়েন্স ইজ দ্য ওরাকল অফ গড, খুবই বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যানস লাইফ ইজ এ থিং গড বাট ইট ইজ উমেন্স হোল এক্সিস্টেন্স। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা হচ্ছে তোমাদের কোটেশন হিসেবে, হিসেবে এক্সপ্লেনেশন হিসেবে আসে পরীক্ষায় শর্ট কোশ্চেন। যাই হোক, আমরা দেখি তো আসলে আমাদের আমরা যে পড়লাম এগুলো আসলে আমাদের অ্যাডমিশন টেস্টে আসে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে আমি যদিও ছবিটা দিয়েছি, যেহেতু কাহিনীর সাথে কিছুটা মিল, এই জন্য সাইফ আলি খানের ছবিটা দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি 45th BCS এ ডন জুয়ান ইজ কম্পোজ। কম্পোজ মানে লিখেছে, কে লিখেছে বলো তো? লর্ড বাইরন। লর্ড বাইরন। গর্ডন বাইরন, জর্জ গর্ডন বাইরন। ম্যানস লাভ ইজ এ ম্যানস পার্ট, ম্যানস লাইফ ইজ এ থিং পার্ট, দিস উইমেন্স হোল এক্সিস্টেন্স ইজ টেকেন। কোথা থেকে নেওয়া হয়েছে? লর্ড বাইরন। লর্ড বাইরন। হ্যাঁ, যাই হোক, আমরা আজকে দুইটা কবিতা দুইজন রাইটার সম্পর্কে পড়লাম। আজকে হচ্ছে আমরা স্যামুয়েল টেলর কোলরিজ এবং লর্ড বায়রন সম্পর্কে পড়েছি। এর আগের ক্লাসে পড়েছি আমরা ওয়ার্ডসওয়ার্থ এবং রোমান্টিক পিরিয়ড সম্পর্কে। তো এই দুইটা ক্লাস তোমরা যেটা করবা সেটা হচ্ছে, দুইটা ক্লাস ইউটিউবে থাকবে, আমি আজকে পোস্ট দিয়ে দিব। যারা আজকে ক্লাসটা করছে তারা আগের ক্লাসটা দেখে নিবে, নিয়ে তোমরা একটা প্যারাগ্রাফের মতো এক পাতা বলতে 2 পৃষ্ঠা তোমরা লিখবে, কি কি পড়লাম, কি কি জানবে। 2 পৃষ্ঠা লিখে সুন্দর করে আমাকে মুখস্থ বলবে, বা তোমরা আমাকে এই, ইয়াতে লিখে দিতে পারো, মানে কমেন্টের মধ্যে লিখে দিতে পারো। এখন বলবো যে এটা লিখলে সুবিধা কি। মনে রাখবা, আজ থেকে শুরু করে চাকরির আগের দিন পর্যন্ত তোমাকে যদি ইংরেজি সাহিত্যের রিটেন কোনো প্রশ্ন দেওয়া হয়, তাহলে মনে রাখবা রোমান্টিক পিরিয়ড থেকে তোমাকে প্রশ্ন দিলেই, এবং সেটা কি বলবে, রোমান্টিক যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, কবিদের সম্পর্কে আলোচনা করো। সুতরাং আজকে আমি যে তিনটা, আজকে এখন কত ক্লাস, যে তিনটা রাইটার সম্পর্কে পড়াইছি তোমাদেরকে, তোমার রোমান্টিক যুগের 70% এদের মধ্য থেকেই আসে। তো আশা রাখি তোমরা আগামী ক্লাসের মধ্যে তোমরা লিখে আমাকে পাঠিয়ে দিবে, এবং আগামী ক্লাসে, আমি ক্লাসের আগে আমি তোমাদের কাছ থেকে পড়াগুলো নিব, কেমন? ওকে ওকে স্যার। ঠিক আছে, তো আমরা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।